নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। গড়কানাইয়ের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন ৬টা বাজে। এই যে দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো একটা বিশেষ কারণে। আমি তো দেশ থেকে ফিরেছি গত পরশু রাতেই। আর এদিকেও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক সপ্তাহের একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করে রেখেছে, যা আমাকে বলেইনি। একই লাগেজগুলো এখনো ফাঁকা করে উঠতে পারিনি। যদিও বাসায় লাগেজ আছে, কিন্তু ও সাথে করে লাগেজ নিতেই দিল না। বলল সাথে লাগেজ নিয়ে ঘুরলে অনেক সময় জার্নিটা বা ট্যুরটা খারাপ হয়ে যেতে পারে। এক প্রকার জোর করেই এই ছোট ব্যাগটা আমাকে নিয়ে আলো। তো আর কিছু বললাম না, যেহেতু একটা সারপ্রাইজ দিচ্ছে। দেশে তো প্রায় ২৬-২৭ ডিগ্রি এখন তাপমাত্রা চলছে। এখানে এদিকে ফিলস লাইক -১ -২, এত বেশি ঠান্ডা। যেহেতু আমাদের ট্রেন এই ৭টায়, তো হাতে কিছু সময় আছে, ১৫-২০ মিনিটের মতো। কিছু খাবার সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু ২-৩ ঘন্টার জার্নি, খাবার তো কিছু নিতেই হবে, যেহেতু ট্রেনের ভেতরে সেই রকম সার্ভিস নেই। একেই তো এই ট্রিপটা আমার জন্য একটা দারুণ সারপ্রাইজ, তার ওপর জাপানের শিনকানসেন মানে বুলেট ট্রেনে উঠে যাব। আমি তো ওকে মাঝে মাঝেই বলতাম যে একবার জাপানে থাকতে থাকতে বুলেট ট্রেনে উঠবো। আর তার উপরেও ৭-৮ বছর হলো জাপানে থাকলেও এখনও নাকি শিনকানসেনেই ওঠেনি। তো এটাও আমার জন্য বেশ সারপ্রাইজের একটা বিষয়। একদম সঠিক সময় ৭টা মানে ৭টাতেই ট্রেনটা চলে আসলো। হয়তো ২-১ সেকেন্ডের এদিক ওদিক হয়েছে। আর ট্রেনের গতি এত বেশি, ঘন্টায় প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার বেগে চলছে। কিন্তু এটা ভেতরে বসে মানে বোঝার কোনো উপায়ই নেই যে এত দ্রুত চলছে। মনে হচ্ছে ট্রেনটা কোনো হাওয়ার ওপর দিয়ে ভেসে যাচ্ছে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেইটাই তো আপনাদেরকে জানাইনি। যাচ্ছি জাপানের শিগা প্রিফেকচার। জাপানের সবচেয়ে বড় হ্রদ লেক বিওয়া ওখানে অবস্থিত। মূলত ওইটি দেখার জন্য সেখানে যাওয়া। আর ওই যে দেখা যাচ্ছে জাপানের গর্ব ফুজিসান মানে ফুজি পাহাড়। এত সুন্দর একটা ভিউ। ট্রেনের টিকিটটা এভাবেই নাকি ও কেটেছিল যেন এই ভিউটা দেখতে পাওয়া যায়। ওরে বাবা কি ঠান্ডা! এই যে আমরা পৌঁছে গিয়েছি শিগাতে। এত বেশি ঠান্ডা, এইদিকে তো মনে হচ্ছে আরো বেশি। টোকিও থাকতে তো এত বুঝতে পারি না মানুষজন কম, অনেক বেশি মানুষই মনে হয়, কিন্তু এখন তো দেখছি সত্যি জাপানে মানুষ অনেক কম। হাতে গোনা ২-১ জন ছাড়া রাস্তাঘাটে মানুষই দেখতে পাচ্ছি না। হোটেলটা একদম স্টেশনের বেশ কাছেই, তাই দুজনে মিলে ঠিক করলাম গিয়ে দেখি ওখানে ব্যাগগুলো রাখা যায় কিনা। ব্যাগগুলো রাখতে পারলে পিঠে ভারটাও একটু কম হবে আর ঘুরতেও পারা যাবে খুব ভালোভাবে। তো চলুন যাই, দেখি ওখানে রাখতে দেয় কিনা। এই যে আমাদের সেই রিসোর্টে চলে আসলাম। বাহ কি অপূর্ব জায়গাটা, কি সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ। আর ওই যে লেকটা দেখা যাচ্ছে একদম রিসোর্ট থেকেই। তো বাহিরের পরিবেশটা যেমন সুন্দর, ভেতরেও তেমনই সুন্দর রিসোর্টের। তো এই যে চলে আসলাম টিকিট কাটার জন্য, মানে ওই চিকুবুশিমা আইল্যান্ডে যাব। ওখানে যাওয়ার জন্য আগে থেকে একটু টিকিট কেটে রাখতে হয়। টিকিট তো কাটা শেষ, একদম লাইনের শুরুতেই দাঁড়িয়ে পড়েছি, যেন প্রথমে উঠেই একদম জাহাজের সামনে বসতে পারি এবং জায়গাটা সুন্দর করে উপভোগ করতে পারি। প্রচণ্ড হাওয়া বইছে, তার মধ্যে লেকের জল আবার। সকালে যতটা ঠান্ডা ভেবেছিলাম, এখন দেখছি ভালোই বেশ রোদটা উঠেছে, কিন্তু ঠান্ডাটা সেই আগের মতোই আছে। কতদিন পর আবার জাহাজে উঠবো, এই অনুভূতিটা একটু অন্যরকম। সেই দেশে থাকতে কক্সবাজার ট্যুরের সময় জাহাজে উঠেছিলাম, এরপর আর কখনো হয়ে ওঠেনি। এই যে অবশেষে সামনেই বসতে পারলাম। এত ভালো লাগছে দেখতে, চারপাশে শুধু নীল জল আর শান্ত বাতাস। মনে হচ্ছে এই শহরের সব ব্যস্ততা পেছনে ফেলে একটা নতুন জগতে ঢুকে পড়েছি। ওই যে দেখুন, যারা আমাদেরকে জাহাজে তুলে দিল, তারা যতক্ষণ পর্যন্ত জাহাজটা চোখের আড়াল না হবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এইরকম অঙ্গভঙ্গি প্রকাশ করতে থাকে। জাপানের এই বৈশিষ্ট্যটা খুব ভালো লাগে। যখন কাউকে বিদায় জানায় বা টাটা দেয়, একদম শেষ পর্যন্ত যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত দিতে থাকে। জাপানের সবচেয়ে বড় হলো এই হ্রদ লেক বিওয়া। এর মাঝখানে একটা ছোট দ্বীপ আছে চিকুবুশিমা আইল্যান্ড, মূলত ওখানেই যাচ্ছি। খুব বেশি সময় না, এই ৪৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি আইল্যান্ডে। এই দ্বীপটা যে শুধু একটা ট্যুরিস্ট স্পট তা কিন্তু নয়, বরং শত শত বছরের ইতিহাস আর বিশ্বাসের এক মিলনস্থল। মূলত এ কারণেই এখানে প্রচুর লোকজন আসে। এই দ্বীপটি বিশেষভাবে পরিচিত হোগনজি টেম্পল মন্দির এবং চিকুবুশিমা শ্রিনের জন্য। এখানে পূজা করা হয় বেনজাইনতেন দেবী, যিনি জাপানের সৌভাগ্য, জ্ঞান ও শিল্পকলার দেবী হিসেবে পরিচিত। এখানকার একটা মজার ট্রেডিশন সম্পর্কে জানতে পারলাম আসার পর। অনেক ভিজিটর ছোট ছোট কাঠের প্লেট বা গাওয়ারা ছুঁড়ে দেয় লেকের দিকে, শুধুমাত্র সৌভাগ্যের আশায়।
যদি সেটা নির্দিষ্ট জায়গায় লাগে তাহলে মনে করা হয় আপনার ইচ্ছা পূরণ হবেই। আর এই হলো সেই হোগঞ্জি মন্দির। চারপাশে কাঠের পুরনো স্থাপত্য, নিঃশব্দ পরিবেশ আর ইতিহাসের এক গভীর ছোঁয়া। কাঠের এই স্থাপত্য, বাঁকা হাতের ডিজাইন, সব কিছুতেই আছে এক ঐতিহ্যের ছাপ। অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি। চারপাশে যারা আসছেন তারা যেন শুধু ঘুরতে না, অনেকে প্রার্থনা করতেও আসছেন। যেহেতু ধর্মীয় জায়গা, অনেকে আবার শান্তি খুঁজতেও এখানে আসছেন। মানুষ তো অনেক দেখতে পাচ্ছি, কিন্তু ফরেনার মনে হয় শুধু আমরাই এখানে। অন্যান্য জায়গার তুলনায় শিগাতে ট্যুরিস্ট একটু কমই আসেন, যাও একটু আসে ওই লেকটা দেখতে, কিন্তু এই ধর্মীয় স্থানগুলোতে খুব একটা মানুষ দেখতে পাচ্ছি না। আর এই হলো জাপানের বিখ্যাত লাল তোরি গেট। এটার মূল বৈশিষ্ট্য হলো এগুলো যেসব জায়গায় দেখা যাবে তার মানে হলো আপনি জাপানের শিন্তো এলাকায়, মানে জাপানের শিন্তো ধর্মের পবিত্র এলাকায় প্রবেশ করতে চলেছে। জায়গাটা এত মনোরম, এত নিরিবিলি। একটু সময় এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছে যে এসব সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, অনুভব করার বিষয়। বেশ কিছু সময় কাটানোর পর আমরা ফিরে এলাম। এত ঘোরাঘুরি করলাম যে খিদেটা টেরই পাইনি। বাজে এখন 3টা, তাই খাবারের দোকান খুঁজতে বের হলাম। আশেপাশে মানুষও যেমন কম, রেস্টুরেন্টের সংখ্যাও প্রায় কম। তো ও ম্যাপে দেখলো প্রায় আধা ঘন্টা হাঁটা পথের রাস্তার দূরত্বে কিছু রেস্টুরেন্ট আছে, তো ওখানেই যাচ্ছি। এত মানুষজন কম, একটা জাপানি রেস্টুরেন্টেই ঢুকে পড়লাম। খাবারও বেশ ভালোই লাগছে। নিয়ে নিলাম কিছু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। যতই ঘোরাঘুরি করা হোক না কেন, খাবারটা না পেলে তো শরীরে আর এনার্জি পাওয়া যাবে না, তাই খাবারটা ভালো হওয়া খুব দরকার। খাবারগুলো বেশ গরম এবং খুব ভালো লাগছে খেতে। প্রতিটা খাবারই যথেষ্ট স্বাদের। আসার সময় তো হেঁটেই রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় পেট এত ভরা যে হাঁটার মতো কোনো ধরনের ধৈর্য আর শক্তি কোনোটাই নেই। তাই উবার টাকা হলো, এখন হোটেলে যাই। কি কথা, হোটেলটা নিয়েছি একটু সুন্দর করে লেক ভিউ আর ভিউটা এনজয় করব বলে, কিন্তু সেই রাত্রিতেই পৌঁছানো হলো। ভাগ্য ভালো যে সকালে এই লকারে ব্যাগ দুটো রাখতে দিয়েছিল, না হলে ঘোরাফেরায় যে কি দুর্গতি হতো। রুমটা বেশ চমৎকার, কি সুন্দর করে পুরো রুমটা ডেকোরেট করে রেখেছে, বেশ বড় সড়ো। আমি যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেটা হলো এই রুম থেকে ভিউ। দেখুন সামনে কি চমৎকার। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সকাল ছাড়া এই ভিউটা এনজয় করার আর কোনো সুযোগ নেই। রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত লাউঞ্জে ডিনারের ব্যবস্থা করা আছে, তো সেখানেই চলে আসলাম। একটু চা, কফি, স্ন্যাক্সও সাথে নিয়ে নিলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।